নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। আর আজকে আপনাদের জন্য রয়েছে মূর্খ কালিদাসের মহাকবি হয়ে ওঠার গল্প। আজ বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। আরও সহজ বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন মহাকবি কালিদাস। প্রাচীন ভারতেরও তিনি সর্বশ্রেষ্ঠ কবি। এটাই কালিদাস পণ্ডিতের সবচেয়ে বড় পরিচয়। তবে আমাদের সাথে কালিদাস পণ্ডিতের পরিচয়টা হয়তো ঘটেছে অন্যভাবে, আর সেটা হচ্ছে ধাঁধা। বর্তমানে ধাঁধার প্রচলন কমে গেলেও আমাদের বাল্যকাল কেটেছে মজার মজার ধাঁধা খেলায়। বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান, ধাঁধা যেন আমাদের সভ্যতার একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। আর কালিদাসের ধাঁধা ছাড়া যেন ধাঁধার আসর জমতই না। যেমন কালিদাস পণ্ডিতে কয়, বাল্যকালের কথা ৯,০০০ তেঁতুল গাছে কয় হাজার পাতা। কিংবা কালিদাস পণ্ডিতের ফাঁকি ২৫০ থেকে ৫৫০ গেলে আর কত থাকে বাকি। যদিও এসব ধাঁধা আদৌ কালিদাস পণ্ডিতের কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। তবে এতটুকু অস্বীকার করার উপায় নেই যে তিনি প্রতিভাধর ছিলেন বলেই তার নামে এসব ধাঁধা প্রচলিত হয়ে আসছে। এবার আসুন কালিদাসের জন্ম বৃত্তান্ত। কালিদাসের জন্ম বৃত্তান্ত সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। মানে ইতিহাসবিদগণ তার জন্ম সম্পর্কিত তথ্যের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেননি। তার জন্মস্থান এবং জন্ম সন নিয়ে নানা মতামত প্রচলিত আছে। এজন্য আমরা ইতিহাসবিদদের অভিযুক্ত না করে বরং স্বয়ং কালিদাসকেই অভিযুক্ত করতে পারি। এত কবিতা লিখে গেলেন, অথচ একটি বইয়ের পিছনেও নিজের জন্ম বৃত্তান্তটা একটু লিখে যেতে পারলেন না। আর আজকাল লেখকরা তো নিজের পরিচয় নিজেই লিখে দেন বইয়ের পেছনে। কেউ বা আবার সামনের কভারে পেছনেই নিজের পরিচয়টা জন্ম থেকে পারলে মৃত্যুর তারিখটা পর্যন্ত লিখে দেন। কালিদাসের মতন একজন মহাকবির জন্ম কিংবা মৃত্যু বা জন্মভূমি সম্পর্কে জানার শখ রবীন্দ্রনাথেরও ছিল। আর তার জন্যই রবীন্দ্রনাথ তার খনিকা কাব্যগ্রন্থে সেকাল কবিতায় লিখেছিলেন কালিদাসের কথা। কবিতাটা একবার পড়ে নিলেই হয়। কালিদাস কবে জন্মেছেন আর কোথায় জন্মেছেন তা নিয়ে দেশি বিদেশি গবেষকরা অসংখ্য বই লিখেছেন। এক একজনের এক এক রকমের দাবি। কেউ বলছেন যীশুখ্রিস্টের জন্মের অনেক আগেই কালিদাসের জন্ম হয়েছে। তাদের মতে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক অগ্নিমিত্র ছিল শুঙ্গ বংশীয় রাজা। বাস্তবে এই রাজার শাসনামল ছিল যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে। আর এই নাটকটি অগ্নিমিত্রের জীবদ্দশায় রচিত হয়েছিল। তাই কালিদাসের জন্ম অবশ্যই যীশুখ্রিস্টের জন্মের আগে। আবার কেউ কেউ বলছেন না, যীশুখ্রিস্টের জন্মের অনেক পর কালিদাসের জন্ম হয়েছে। তাদের মতে কালিদাসের জন্ম হয়েছিল খ্রিস্টীয় ৪র্থ থেকে ৬ষ্ঠ শতকের মাঝামাঝি। কেননা কালিদাস বিক্রমাদিত্য নামে পরিচিত এক গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন। কালিদাসের অনেক রচনায় চন্দ্রগুপ্তের রাজ্য, রাজধানী উজ্জয়িনী ও রাজসভার উল্লেখ পাওয়া যায়। সেখানেও সমস্যা হচ্ছে, বিক্রমাদিত্য নাম দ্বারা আসলে সুনির্দিষ্ট কিছু বোঝার উপায় নেই। ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে অন্তত ৬ জন রাজা বিক্রমাদিত্য উপাধি ধারণ করে রাজ্য পরিচালনা করেছিলেন। ফলে আমাদের জন্য কালিদাস সম্বন্ধীয় বিক্রমাদিত্যকে খুঁজে বের করাও বেশ কঠিন কাজ। তবে অধিক প্রচলিত মত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সর্বাধিক খ্যাতিমান নৃপতি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য। তার সভাকবি ছিলেন কালিদাস। আর এই রাজার রাজত্বকাল ছিল ৩৭৫ খ্রিস্টাব্দ থেকে ৪১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরেও মূল কথা হচ্ছে কালিদাস কবে জন্মেছিলেন সেই তথ্য কেউ সঠিকভাবে বলতে পারবে না। তাই আমরা সেসব তর্ক থেকে না হয় দূরেই থাকলাম। জন্মসালের মতো তার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক রয়েছে। অনেক গবেষকের মতে উজ্জয়িনী সেকালে মালব রাজ্যের রাজধানী ছিল, যা এখন মধ্যপ্রদেশের একটি জেলা ও শহর। আবার অনেক গবেষকের মতে বিদিশা, আধুনিককালে যার নামকরণ হয়েছে ভিলসা, এটিও মধ্যপ্রদেশের একটি শহর। আবার কেউ বলেন দেবগিরি পাহাড়ের কাছে দশর গ্রামে কালিদাসের জন্ম। কেউ কেউ বলেন বিদর্ভ
যা এখন বেয়ার বলে সকলে চেনে। এটিও এখন মহারাষ্ট্রের একটি প্রদেশ। আবার সংস্কৃত গবেষক লক্ষ্মীধর কল্লার মতে তিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেন। তবে এসব তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে কালিদাস জন্মেছিলেন ভারতের কোনো এক জায়গাতে, কোনো এক শহরে বা গ্রামে। এছাড়া এর পেছনে আরও একটি যুক্তি দেওয়া যেতে পারে, তা হল কালিদাস অন্ততপক্ষে 4 বার ভারত পরিভ্রমণ করেছিলেন এবং কখনোই তিনি একই পথে দ্বিতীয়বার যাননি। সব মিলিয়ে এই ধারণায় উপনীত হওয়া যায় যে মধ্যপ্রদেশ বা এর আশেপাশে তার জন্ম হয়েছিল। তবে মজার ব্যাপার হলো কালিদাস বাস্তবে একজন অশিক্ষিত এবং মূর্খ মানুষ ছিলেন। নিজের স্ত্রীও তার বোকামি নিয়ে হাসি তামাশা করত। রাগে ক্ষোভে তিনি একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। কথিত আছে এমত অবস্থায় তিনিও দস্যু রত্নাকরের মতন কালীদেবীর মতান্তরে সরস্বতী দেবীর আশীর্বাদ পেয়েছিলেন। এতে মূর্খ কালিদাস হয়ে উঠলেন মহাকবি কালিদাস। ছোটবেলায় বাবা মা হারান কালিদাস। সর্বহারা শিশু কালিদাসের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন রাখাল গোত্রের লোকজন। রাখালদের কাছে লালিত পালিত হওয়ায় কালিদাসের লেখাপড়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু তিনি দেখতে শুনতে ছিলেন খুবই সুদর্শন। এতটাই সুদর্শন ছিলেন যে তাকে রাজপুত্রের মতন দেখতে লাগত। আর সেই কারণেই তার বিয়ে হয় এক সুন্দরী রাজকন্যার সঙ্গে। এই বিয়ে নিয়েও একটি মজার ঘটনা প্রচলিত আছে। কথিত আছে উক্ত রাজকন্যা নাকি রাজার খুবই অবাধ্য ছিলেন। তাই মন্ত্রীর পরামর্শে রাজা তার কন্যাকে শায়েস্তা করার জন্য কালিদাসের সাথে বিবাহ দেন। রাজপুত্রের মতন চেহারা থাকলেও বাস্তবে কালিদাস ছিলেন লেখাপড়া না জানা এক মূর্খ যুবক। নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাও তার ছিল না। একদিন কিছু কাঠের দরকার হলে কালিদাস গাছে উঠে পড়েন। গাছের যে ডালে বসে আছেন সেই ডালটিকেই কাটতে শুরু করেন। উক্ত গাছের নিচ থেকে যাওয়ার সময় এক পথিক কালিদাসের এই বোকামি দেখে তাকে ডাল কাটার সঠিক উপায় বলে দিলেন। কিন্তু কালিদাস এতটাই মূর্খ ছিলেন যে ওই পথিকের পরামর্শ তিনি অনুধাবন করতে ব্যর্থ হলেন। ডাল কাটতে গিয়ে ডালের সাথে কালিদাস নিজেও মাটিতে পড়ে আহত হলেন। বোকামির এমন সংবাদ সারা এলাকায় ছড়িয়ে পড়ে। এমনিতেই বোকামির জন্য কালিদাস প্রতিদিন তার স্ত্রীর কাছে বকাঝকা শুনতেন। ডাল কাটার বোকামি যেন তা আরও উস্কে দিল। স্ত্রীর এমন ব্যবহারে কালিদাস একদিন রাগে ক্ষোভে দুঃখে অপমানে ঘর থেকে বের হয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন। কিন্তু তিনি সেখানেও ব্যর্থ। নদী থেকে তাকে উদ্ধার করলেন দেবী কালী, কেউ কেউ বলেন দেবী সরস্বতী। আর সেই কৃতজ্ঞতায় তিনি হয়ে গেলেন দেবী কালীর দাস। আর সেই অনুসারে তার নাম হয়ে গেল কালিদাস। শুধু যে দেবী কালী তার জীবন বাঁচালেন তা নয়, তাকে দিলেন জ্ঞান ও বুদ্ধির আশীর্বাদ। তাতেই কালিদাস হয়ে উঠলেন মহাকবি। রামায়ণের রচয়িতা বাল্মীকির দস্যু থেকে সাধক হয়ে ওঠার গল্পের মতন কালিদাসের মূর্খ থেকে হয়ে উঠলেন মহাকবি। তার বুদ্ধির তারিফ করতে গিয়ে তার নামে আজও প্রচলিত আছে হাজার হাজার জটিল ধাঁধা। তিনি হয়ে উঠলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। কালিদাস 2টি মহাকাব্য লিখেছেন, রঘুবংশম এবং কুমার সম্ভবম। নাটক রচনা করেছেন 3টি, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম এবং অভিজ্ঞানাম শকুন্তলম। গীতিকাব্য লিখেছেন 2টি, একটি হলো মেঘদূতম, যাকে আমরা বাংলায় মেঘদূত বলে জানি, আর অন্যটির নাম ঋতুসংহারম। কালিদাসের রচনাবলীর মধ্যে আমাদের কাছে 2টি গ্রন্থ সবচেয়ে বেশি পরিচিত। এর মধ্যে আজ থেকে প্রায় 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পের আকারে শকুন্তলা লিখেছিলেন, অভিজ্ঞানাম শকুন্তলম থেকে ভাবানুবাদ করে। আর তার অন্যটি হচ্ছে মেঘদূতম বা মেঘদূত। বাংলায় এ পর্যন্ত বহুজন এই ছোট্ট কাব্যগ্রন্থটির অনুবাদ করেছেন। সংক্ষিপ্ত হলেও এটি তার অমর কীর্তি, তার শ্রেষ্ঠ রচনা হিসাবে স্বীকৃত। মেঘদূতের বিষয়বস্তু নিয়ে কেউ কেউ লিখেছেন ছোট একটি গল্প, হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন। কুবের নামে এক কোটিপতি বড় লোকের বাড়িতে চাকরি করেন এক যক্ষ। যক্ষ হলো লোকটির জাতপাতের পরিচয়, যেমন জেলে, কুমোর, রাঁধুনি ইত্যাদি। যক্ষ বিয়ে করেছেন সবে মাত্র, নতুন বউ, ঘর সংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত। এর ফলে চাকরির কাজে বেচারা ত্রুটি ঘটতে লাগলো। তখন রেগে মেগে কুবের তাকে শাস্তি দিল।
তারা ছিল অলকাপুরীতে। অলকাপুরী হলো মানস সরোবরের কাছে কৈলাস পর্বতে এক শহর। কুবের তাকে সোজা পাঠিয়ে দিল রামগিরি পাহাড়ে। উত্তর প্রদেশের দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশের সংযোগস্থলের অবস্থান। দ্বিতীয়ত, জায়গাটি পাহাড়ি এবং অরণ্যাঞ্চল। রাজধানী থেকে এসে এরকম বুনো জায়গায় একটি বছর একা একা নির্বাসনে থাকবে যক্ষ, এটাই তার শাস্তি। এর মধ্যে 10 মাস অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2টি মাস বাকি। তারপরেই সে ফিরে যেতে পারবে রাজধানী অলকাপুরীতে। কিন্তু এরই মধ্যে এসে গেল আষাঢ় মাস, বর্ষাকাল। মেঘের সে কি নয়ন ভোলানো, মন মাতানো রূপ। সমস্ত পর্বত এবং সমস্ত অরণ্য যেন নতুন সাজে সেজে উঠেছে। 10টা মাস তার কোনো কষ্ট হয়নি। হঠাৎ এখন বাড়ির জন্য মন কেমন করতে লাগলো যক্ষের। সে পাগল হয়ে যায়। নববধূর জন্য কষ্ট হতে লাগলো। শহরে জীবনের আমোদ আহ্লাদের জন্য শোক উতলে উঠল। তার ভয় হয় বেচারি অভাগিনী বউটি বেঁচে আছে তো। যক্ষ বেঁচে নেই ভেবে সে যদি দুঃখ শোকে মারা গিয়ে থাকে। সেকালে তো আর ডাক ব্যবস্থা ছিল না যে যক্ষ স্ত্রীকে চিঠিপত্র লিখবে। কি করে এখন? হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আচ্ছা, মেঘ তো উড়ে উড়ে দেশ দেশান্তরে যায়। যদি মেঘকে অনুনয় বিনয় করে বলি যে, ভাই মেঘ, তুমি আমার খবরটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দিয়ে এসো তো, সে যাবে না? এটাই হলো মেঘদূতম কাব্যের কাহিনী। পূর্ব মেঘ জুড়ে মেঘকে বর্ণনা দিচ্ছে যক্ষ, কিভাবে কোন পথ দিয়ে মেঘ অলকাপুরীতে যাবে। আর উত্তর মেঘে যক্ষ বুঝিয়ে দিচ্ছে মেঘকে রাজধানী অলকায় যত ঘর বাড়ি রাস্তাঘাটের ভেতরে মেঘ কি করে চিনবে যক্ষ প্রিয়াকে, তার হদিশ। মেঘকে দূত হিসাবে পাঠানো হয়েছে বলেই কাব্যটির নাম মেঘদূত। কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণেই আজকের দিনে গুরুত্বপূর্ণ নন। তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, ভূগোল ও রাজনৈতিক নানা উপাদান। তিনি আজ আমাদের অনুপ্রেরণা। 1966 সালে তাকে নিয়ে মহাকবি কালিদাস নামে একটি তামিল সিনেমাও নির্মিত হয়েছে। তাকে নিয়ে হয়তো গবেষণা চলতে থাকবে আরও দীর্ঘকাল। তবু কালিদাস আজ রয়ে গেছে বাঙালির মনে, হেয়ালিতে, ধাঁধাতে। তো বন্ধু, আজকের পডকাস্ট এ পর্যন্তই। পডকাস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম পডকাস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।